হ্যালো স্টুডেন্টস, আমি আগের দিন তোমাদের ক্লাস 10-এ পর্যায় সারণীর মেন্ডেলিফের পর্যায় সারণীটা বুঝিয়েছিলাম এবং সেখানে কিভাবে মৌলের পর্যায় আর শ্রেণী বের করতে হয় সেটা আমি দেখিয়েছিলাম। তো চলো আজকে পর্যায় সারণীর নেক্সট ক্লাস, যেখানে আমি আলোচনা করব যে আধুনিক যে পর্যায় সারণী সেই পর্যায় সারণী কি বেসিসে তৈরি হয়েছে এবং সেখানে আমার কি সিস্টেম আছে সেটা চলো দেখে নেওয়া যাক। দেখো, আধুনিক যে পর্যায় সারণী সেটা তৈরি করেছিল মোজলে। বিজ্ঞানী মোজলে আধুনিক পর্যায় সারণী তৈরি করেছিল কিসের ভিত্তিতে? না, মেন্ডেলিফ পারমাণবিক ভরের ভিত্তিতে মৌলগুলোকে সাজিয়েছিল, কিন্তু সাজানোর ক্ষেত্রে দেখা গিয়েছিল যে অনেক কিছু সমস্যা উনি পড়েছিলেন। তাছাড়াও সেই সময় যে মৌলগুলো আবিষ্কৃত হয়েছিল সেই সংখ্যাটা খুবই কম ছিল, কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে পদার্থের যে ধর্ম বা মৌলের যে ধর্ম সেই ধর্ম বেসিক্যালি নির্ভর করে কিসের উপর? পারমাণবিক সংখ্যার উপর। পারমাণবিক সংখ্যা মানে কি? প্রোটন সংখ্যা। তো মোজলে কি করেছিলেন যে প্রোটন সংখ্যার উপর ভিত্তি করে একটা পর্যায় সারণী তৈরি করেছিলেন। তিনি কি দেখছিলেন যে মৌলগুলোর ধর্ম তার পর্যায় সারণীর তার পরমাণু ক্রমাঙ্কের সঙ্গে ক্রমশ পরিবর্তিত হয়। ঠিক আছে, তো উনি কি করেছেন? প্রোটন সংখ্যার ক্রমবর্ধমান অনুযায়ী মৌলগুলোকে পরপর সাজিয়েছিলেন। তো মোজেলের যে পর্যায় সারণী সেটাকে কি বলা হয়? আধুনিক পর্যায় সারণী। আর তিনি যে সূত্রটা দিয়েছিলেন সেটা হচ্ছে আধুনিক পর্যায় সূত্র। তিনি কি বলছেন? আধুনিক পর্যায় সূত্রে বলছেন যে বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের ক্রমবর্ধমান পরমাণু ক্রমাঙ্কের সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। মেন্ডেলিভ বলেছিলেন যে পারমাণবিক ভরের সঙ্গে পুনরাবৃত্ত হয়, কিন্তু মোজলে কি বলছেন যে প্রোটন সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্কের সঙ্গে পুনরাবৃত্ত হয়। ঠিক আছে, তো এর উপর ভিত্তি করে তিনি একটা পর্যায় সারণী তৈরি করেছিলেন। তো মেন্ডেলিভের পর্যায় সারণীতে আমরা কি দেখেছি যে তার পর্যায় সারণীতে পর্যায় ছিল আর শ্রেণী ছিল, তেমনি মোজলের যে পর্যায় সারণী সেখানেও কি থাকবে? পর্যায় থাকবে আর শ্রেণী থাকবে। তো আধুনিক পর্যায় সারণীতে পর্যায় সংখ্যা কতগুলি? যতগুলো মেন্ডেলিভের পর্যায় সারণীতে ছিল ততগুলোই পর্যায় সংখ্যা রয়েছে, অর্থাৎ 7টি পর্যায় আমার রয়েছে। ঠিক আছে, আর শ্রেণী সংখ্যা কি হয়েছে? মেন্ডেলিভের শ্রেণী সংখ্যা কতগুলো ছিল? 8টা। পরবর্তীকালে কি বলেছিলাম যে নিষ্ক্রিয় মৌল আবিষ্কৃত হওয়ার পরে আরেকটা শ্রেণী যোগ হয়েছিল যেটাকে বলা হচ্ছে শূন্য শ্রেণী। তো সব মিলিয়ে 9টা হয়েছিল। তো শ্রেণী সংখ্যা আধুনিক পর্যায় সারণীতে কতগুলো হবে? না, 18টা হবে। অর্থাৎ মেন্ডেলিভ যে পর্যায় সারণীতে যতগুলো শ্রেণী সংখ্যা বলেছিলেন তার দ্বিগুণ সংখ্যক শ্রেণী সংখ্যা আমি আধুনিক পর্যায় সারণীতে পাবো। এবারে এই যে পর্যায় সংখ্যা, এই 7টা পর্যায়কে আমার 7টা ভাগে ভাগ করা হয়েছে। দেখো, প্রথম যে পর্যায় সেই পর্যায়ের ক্ষেত্রে দেখা গেছে যে কটি মৌল রয়েছে? না, 2টি মৌল রয়েছে। ঠিক আছে, সেই 2টি মৌল কি কি? হাইড্রোজেন আর হিলিয়াম। তো সেই জন্য এই যে পর্যায়, প্রথম পর্যায়, সেই পর্যায়টাকে কি বলা হচ্ছে? অতি হ্রস্ব পর্যায়। তাহলে প্রথম পর্যায়টার নাম কি? অতি হ্রস্ব পর্যায়। ঠিক আছে, তার কারণ এখানে কটা মৌল রয়েছে? না, 2টো মৌল রয়েছে। দ্বিতীয় যে পর্যায়, সেই দ্বিতীয় পর্যায়ে কটা মৌল রয়েছে? না, 8টা মৌল রয়েছে। শুরু কি দিয়ে হচ্ছে? শুরু হচ্ছে আমার লিথিয়াম দিয়ে, আর শেষ হচ্ছে কি দিয়ে? তোমার নিয়ন দিয়ে। ঠিক আছে, তো মোট কটা মৌল? 8টা মৌল। সেই জন্য একে কি বলা হচ্ছে? যে প্রথম হ্রস্ব পর্যায়। প্রথম হ্রস্ব পর্যায়। ঠিক আছে, তৃতীয় যে পর্যায়, সেই তৃতীয় পর্যায়েও 8টা মৌল রয়েছে। সেই 8টা মৌলের মধ্যে শুরু কি দিয়ে হচ্ছে? হাইড্রোজেন, লিথিয়াম, তারপরে কি আসছে? সোডিয়াম। ঠিক আছে, আর এখানে শেষ কি দিয়ে হচ্ছে? হিলিয়াম, নিয়ন, তারপরে আসছে আর্গন দিয়ে আমার শেষ হচ্ছে। তো সেইটাকে কি বলা হচ্ছে? দ্বিতীয় হ্রস্ব পর্যায়। ঠিক আছে, চতুর্থ যে পর্যায়, সেই চতুর্থ পর্যায়ের ক্ষেত্রে এই সংখ্যাটা কি হয়ে গেছে? বেড়ে গেছে। বেড়ে কতগুলো হয়েছে? না, 18টা মৌল হয়েছে। তো 18টা মৌলের প্রথম মৌলের নাম কি? পটাশিয়াম। আর শেষ মৌলের নাম কি? ক্রিপ্টন, কে আর। ঠিক আছে, তো এখানে দেখো আমি দেখতে পাচ্ছি প্রথমে ছিল 2, সেই জন্য অতি হ্রস্ব। 8, সেই জন্য প্রথম হ্রস্ব। 8 দ্বিতীয় হ্রস্ব। এবারে কি হচ্ছে? 18, সেই জন্য একে কি বলা হচ্ছে? প্রথম দীর্ঘ পর্যায়। প্রথম
দীর্ঘ পর্যায়। ঠিক আছে, এরপরে দেখো পরবর্তী, তাহলে চারটে হলো। পঞ্চম নম্বর পর্যায়েতেও কটা রয়েছে না, আমার পঞ্চম পর্যায়েতে 32টা মৌল রয়েছে। 18 থেকে বেড়ে কটা হয়ে গেল, আমার 32টা মৌল হয়ে গেল। তো 32টা মৌলের শুরু কি দিয়ে হচ্ছে, যে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তারপরে কি আছে রুবিডিয়াম। ঠিক আছে, তারপরে মৌলটা হচ্ছে রুবিডিয়াম। ঠিক আছে, তো রুবিডিয়াম সংকেত কি আরবি, এবং এই মৌলটা শেষ হচ্ছে কি দিয়ে, রুবিডিয়াম শেষ হচ্ছে জেনন দিয়ে। ঠিক আছে, জেননের সংকেত কি হচ্ছে এক্স ই। ঠিক আছে, এইটাকে কি বলা হচ্ছে, দ্বিতীয় দীর্ঘ পর্যায়। ঠিক আছে, এরপরে আমি আসব যে ষষ্ঠ পর্যায়। দেখো কতগুলো আছে, 7টা, তার মধ্যে হয়েছে কটা, 5টা পর্যায় হয়েছে। এবার ষষ্ঠ পর্যায়ে কটা মৌল রয়েছে, ষষ্ঠ পর্যায়ে আমার রয়েছে 32টা মৌল। ঠিক আছে, এখানে হচ্ছে 32টা, সরি পঞ্চম পর্যায়ে তোমাদের 18টা মৌল হবে, ষষ্ঠ পর্যায়ে কটা হবে 32টা। একে কি বলা হচ্ছে, যে প্রথম অতি দীর্ঘ পর্যায়। এটা শুরু হচ্ছে কি দিয়ে, সিজিয়াম দিয়ে, আর শেষ হচ্ছে রেডন দিয়ে। ঠিক আছে, এটা শুরু হচ্ছে কি দিয়ে, সিজিয়াম সিএস, আর শেষ হচ্ছে কি রেডন দিয়ে। ঠিক আছে, রেডনের সংকেত হচ্ছে আর এন। এটাকে কি বলা হচ্ছে, প্রথম অতি দীর্ঘ পর্যায় হলো। আর সপ্তম যে পর্যায়, সেই সপ্তম পর্যায়ে কটা রয়েছে 32টা মৌল। সেটার তোমার শুরু হচ্ছে কি দিয়ে, ফ্রান্সিয়াম দিয়ে, ফ্রান্সিয়ামের সংকেত হচ্ছে এফআর। ঠিক আছে, আর শেষ হচ্ছে আমার কি দিয়ে, শেষ হচ্ছে অগ্নেসিয়াম দিয়ে, সেটার সংকেত হচ্ছে ওজি। ঠিক আছে, অগ্নেসিয়াম ওজি, এটাকে বলা হচ্ছে দ্বিতীয় অতি দীর্ঘ পর্যায়। তাহলে দেখো আমি আধুনিক পর্যায় সারণীর যে 7টা পর্যায়, সেই 7টা পর্যায়কে লিখে নিয়েছি। প্রথম পর্যায়, প্রথম পর্যায়কে কি বলা হচ্ছে, অতি হ্রস্ব পর্যায়। কেন, তাতে 2টো মৌল রয়েছে। দ্বিতীয় পর্যায়, দ্বিতীয় পর্যায়কে কি বলা হচ্ছে, প্রথম হ্রস্ব পর্যায়। সেটাতে কটা মৌল রয়েছে, 8টা মৌল। তৃতীয়তে কটা রয়েছে, 8টা, সেই জন্য তাকে কি বলা হচ্ছে, দ্বিতীয় হ্রস্ব পর্যায়। চতুর্থতে আমার কি দেখতে পাচ্ছি, যে 18টা মৌল হয়ে গেছে, সেই জন্য একে কি বলা হচ্ছে, প্রথম দীর্ঘ পর্যায়। পঞ্চমে আমার 18টা মৌল হয়ে গেছে, সেই জন্য তাকে কি বলা হচ্ছে, দ্বিতীয় দীর্ঘ পর্যায়। ষষ্ঠতে আমার 32টা মৌল আছে, সেই জন্য কি বলা হচ্ছে, প্রথম অতি দীর্ঘ পর্যায়। এবং সপ্তমে সবার শেষ আমি দেখতে পাচ্ছি 32টা মৌল রয়েছে, তো একে কি বলা হচ্ছে, দ্বিতীয় অতি দীর্ঘ পর্যায়। তো তোমাদের পরীক্ষাতে এরকম প্রশ্ন আছে যে হ্রস্ব পর্যায় বা অতি হ্রস্ব পর্যায় কোন পর্যায়টাকে বলা হয়, বা প্রথম অতি দীর্ঘ পর্যায় বা দ্বিতীয় অতি দীর্ঘ পর্যায় কোন পর্যায়টাকে বলা হয়। তো তোমাকে দেখো মনে রাখতে হবে। দেখো তোমার দেখে মনে হবে যে এটা মনে রাখা খুব কঠিন কাজ, কিন্তু আমি একটা ট্রিক্স বলে দিচ্ছি। দেখো মনে রাখবে এভাবে, 2 8 8 18 18 32 32। ঠিক আছে, তাহলে মনে রাখবে 2 8 8 18 18 32 32। তাহলে আমার হয়ে গেল। আমি তাহলে এভাবে আমি কি করতে পারবো, আমি মনে রাখতে পারবো খুব সহজে। আমাকে আর এত মুখস্থ করার দরকার নেই যে একে অতি হ্রস্ব পর্যায় বলে, একে প্রথম অতি হ্রস্ব পর্যায় বলে। বোঝা গেছে, আমি খালি নাম্বারটা মনে রাখবো। ঠিক আছে, তো এইভাবে আমি কি করতে পারি, আধুনিক পর্যায় সূত্রে যে পর্যায়ে কতগুলো মৌল রয়েছে সেইগুলো আমি বলতে পারি। এবারে চলো, এই যে 18টা আমার শ্রেণী রয়েছে, এই প্রত্যেকটা শ্রেণীর কি আছে, নাম দেওয়া আছে। ঠিক আছে, তো সেই কি নাম, কোন শ্রেণীকে কি নামে ডাকা হয়, চলো একবার দেখে নি। দেখো প্রথম যে শ্রেণীটা রয়েছে, সেই শ্রেণীটাকে কি বলা হচ্ছে, ক্ষার ধাতু। ঠিক আছে, প্রথম যে শ্রেণী, ফার্স্ট যে শ্রেণী, এই 18টা শ্রেণীর মধ্যে প্রথম যে শ্রেণীটা রয়েছে, ফার্স্ট শ্রেণী, সেটাকে কি বলা হচ্ছে, ক্ষার ধাতু বলা হচ্ছে, ক্ষার ধাতু। ঠিক আছে, দ্বিতীয় যে শ্রেণীটা রয়েছে তাকে কি বলা হচ্ছে, ক্ষারীয় মৃত্তিকা ধাতুর শ্রেণী, ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ঠিক আছে, তার মানে কি, প্রথম শ্রেণীতে
যে সমস্ত মৌলগুলো রয়েছে তাদেরকে কি বলা হয়? ক্ষার ধাতু বলা হয়। দ্বিতীয় শ্রেণীতে যে মৌলগুলো রয়েছে তাদেরকে কি বলা হচ্ছে? ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলা হয়েছে। এরপরে আমি দেখব 3 থেকে 12 অবধি যে শ্রেণীতে যে মৌলগুলো রয়েছে তাদেরকে কি বলা হচ্ছে? সন্ধিগত মৌল বলা হয়েছে। সন্ধিগত মৌল, ঠিক আছে? তাহলে 3 থেকে 12 নম্বর শ্রেণীকে কি বলা হচ্ছে? সন্ধিগত মৌলের শ্রেণী। 13 নম্বর যে শ্রেণী, 13 নম্বর শ্রেণীকে কি বলা হচ্ছে? আমার বোরন পরিবার, ঠিক আছে? বুঝা গেল? 13 নম্বর শ্রেণীকে কি বলা হচ্ছে? আমার বোরন পরিবার, ঠিক আছে? 14 নম্বর শ্রেণীকে কি বলা হচ্ছে? কার্বন পরিবার। 15 নম্বর শ্রেণীকে কি বলা হচ্ছে? নাইট্রোজেন পরিবার বা নিক্টোজেন মৌলের শ্রেণী। কি বলছি? নাইট্রোজেন পরিবার বা নিক্টোজেন মৌলের শ্রেণী। নিক্টোজেন, ঠিক আছে? 16 নম্বর যে শ্রেণী, 16 নম্বর শ্রেণীকে কি বলা হচ্ছে? চ্যালকোজেন। চ্যালকোজেন মৌলের শ্রেণী। 17 নম্বরকে কি বলা হচ্ছে? আমার হ্যালোজেন, হ্যালোজেন মৌলের শ্রেণী। আর 18 নম্বর সবার শেষ, সেই শ্রেণীকে কি বলা হচ্ছে? আমার নিষ্ক্রিয় মৌলের শ্রেণী। নিষ্ক্রিয় মৌলের শ্রেণী, ঠিক আছে? তো দেখো আমি 18টা শ্রেণীকে লিখেছি। প্রথম শ্রেণীকে কি বলা হচ্ছে? ক্ষার ধাতুর শ্রেণী বলা হচ্ছে। এবারে তোমাদেরকে এই যে প্রথম যে শ্রেণী, সেই শ্রেণীকে কেন ক্ষার ধাতুর শ্রেণী বলা হচ্ছে, বা দ্বিতীয় যে শ্রেণী তাকে কেন ক্ষারীয় মৃত্তিকা ধাতুর শ্রেণী বলা হচ্ছে, বা 3 থেকে 12 তাদেরকে কেন সন্ধিগত মৌলের শ্রেণী, বা 14 বোরন পরিবার, এইগুলো কেন বলা হচ্ছে সেইগুলো তোমাদেরকে কি করতে হবে? জানতে হবে। তো তোমাদের যে পাঠ্যপুস্তকে যেই বিষয়গুলো আছে সেটা হচ্ছে 1 নম্বর শ্রেণী আছে, 2 নম্বর শ্রেণী আছে, 3 থেকে 12 নম্বর শ্রেণী আছে, আর 16 নম্বর শ্রেণী আছে, 17 নম্বর শ্রেণী আছে, আর 18 নম্বর শ্রেণী আছে। 14-15 তোমাদের সিলেবাসের বহির্ভূত, ঠিক আছে? তো এই যে শ্রেণীর যে মৌলগুলো, এই মৌলগুলোর কি এরপরে আমি কি করব? বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তো আমি প্রথম কথা, এই যে শ্রেণীগুলোর নামকে আমি মনে রাখবো কেন? কারণ তোমাদের কোশ্চেন পড়বে যে সন্ধিগত মৌলের শ্রেণী কোন শ্রেণীকে বলা হয়। কি বলবো? 3 থেকে 12। ক্ষার ধাতুর শ্রেণী কোন শ্রেণীকে বলা হয়? না 1 নম্বর শ্রেণীকে। ক্ষারীয় মৃত্তিকা কাকে বলবো? 2 নম্বর শ্রেণীকে। চ্যালকোজেন মৌলের শ্রেণী কাকে বলবো? 16 নম্বর শ্রেণীকে। হ্যালোজেন মৌলের শ্রেণী কাকে বলবো? আমার 17 নম্বর শ্রেণী। এটা খুব আমার ইম্পর্টেন্ট, হ্যালোজেন মৌলের শ্রেণী। আর নিষ্ক্রিয় মৌলের শ্রেণী কাকে বলবো? 18 নম্বর শ্রেণীকে বলবো। তো চলো দেখে নিয়ে যাক যে ক্ষার ধাতুর বৈশিষ্ট্যগুলো কি কি। দেখো প্রথমে ক্ষার ধাতুর যে বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য, দেখো একে আমি কোথায় স্থাপন করেছি? প্রথম শ্রেণীতে স্থাপন করেছি। এবারে মেন্ডেলিভের পর্যায় সারণীতে আমি তোমাদের শ্রেণী নির্ণয়ের সময় বলেছিলাম যে কোন মৌলের বাইরের কক্ষে যতগুলো ইলেকট্রন থাকবে সেই মৌলটার শ্রেণী সংখ্যা কি হবে? তত হবে। তো এখানেও ঠিক শ্রেণী বের করার জন্য একটু নিয়মের ব্যতিক্রম আছে, কিন্তু পর্যায় বের করার নিয়মটা একই। পর্যায়ের ক্ষেত্রে কি বলেছিলাম? যে কোন মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাস করতে হবে। ইলেকট্রন বিন্যাস করার পর সেই মৌলের ইলেকট্রনগুলো যতগুলো কক্ষপথে থাকবে সেই কক্ষপথ সংখ্যাটাই আমার কি হবে? পর্যায় সংখ্যা হবে। কিন্তু শ্রেণী সংখ্যার ক্ষেত্রে কি বলেছিলাম? যে বাইরের কক্ষে যতগুলো ইলেকট্রন থাকবে সেটা কি হবে? তার শ্রেণী সংখ্যা হবে। কিন্তু আধুনিক পর্যায় সূত্রে আমার শ্রেণী সংখ্যা বের করতে গেলে কি করতে হবে? তার একটা বেসিক রুল আছে, ঠিক আছে? চলো একটা উদাহরণ নিয়ে আগে দেখে নিয়ে যাক, তারপরে আমি তোমাদের ক্ষার ধাতু বা ক্ষারীয় মৃত্তিকা ধাতুর কি বৈশিষ্ট্য সেটা আমি তোমাদেরকে বলবো। চলো আধুনিক পর্যায় সারণীতে কিভাবে একটা মৌলের পর্যায় আর শ্রেণী নির্ণয় করতে হয় তার নিয়মগুলো দেখে নি। প্রথম কথা কি করতে হবে? মৌলের ইলেকট্রন বিন্যাস করতে হবে।
ইলেকট্রন বিন্যাস করতে হবে। এটা হচ্ছে প্রথম নিয়ম। দ্বিতীয় কি? পর্যায়। তো পর্যায় সংখ্যা সমান কক্ষপথ সংখ্যা। ঠিক আছে। 3 নম্বর, শ্রেণী সংখ্যা সমান। এর ক্ষেত্রে আমাকে একটু নিয়মটা মনে রাখতে হবে। কিরকম নিয়ম? প্রথম নিয়ম হচ্ছে, যদি বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা 1 আর 2 হয়, তাহলে তার শ্রেণী সংখ্যা কি হবে? 1 আর 2 হবে। কি বললাম? যদি বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা 1 বা 2 হলে শ্রেণী সংখ্যা তাই হবে। অর্থাৎ যদি বাইরের কক্ষে যদি 1 থাকে ইলেকট্রন, তাহলে কি হবে? শ্রেণী কত হবে? 1 হবে। যদি 2 থাকে তাহলে শ্রেণী কত হবে? 2 হবে। এবারে যদি বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা 3, 4, 5, 6, 7, 8 হয়, তাহলে শ্রেণী সংখ্যা হবে 13, 14, 15, 16, 17 আর 18। তাই দেখো এখানে কি বলছি, যে বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা যদি 3, 4, 5, 6, 7, 8 হয়, তাহলে আমার শ্রেণী সংখ্যা কি হবে? 13, 14, 15, 16, 17, 18। এবার আমি এটা বের করছি কিভাবে? দেখো 3 এর সঙ্গে 10 যোগ করলে কত হয়? 13। 4 এর সঙ্গে 10 যোগ করলে 14, 5 এর সঙ্গে 10 যোগ করলে 15। অর্থাৎ আমি কি করছি, 1 আর 2 বাদে যে কোনো যদি সংখ্যা আমার বেরোয়, তার সঙ্গে কি করছি? 10 যোগ করে দিচ্ছি। তো সেটাই হয়ে যাচ্ছে আমার কি? তার শ্রেণী সংখ্যা। ঠিক আছে। চলো তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে আমি বোঝাই। ধরো সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা কত? 11। তাহলে এর ইলেকট্রন বিন্যাস করলে কি পাবো? Kl M N, জানি আগের দিন শিখেছি। তাহলে কি হবে? চলো, 2, 8, 1। তাই তো ইলেকট্রন বিন্যাস 2, 8 আর 1। তাহলে এর পর্যায় কত হবে? কি বলা আছে না, পর্যায় হচ্ছে কক্ষপথ সংখ্যা। দেখো কটা কক্ষপথে আছে? 3টে কক্ষপথ। তাহলে সোডিয়াম মৌলটা কত নম্বর পর্যায়ে থাকবে? 3 নম্বর পর্যায়ে থাকবে। এবারে এর শ্রেণী সংখ্যা কত হবে? বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে? একটা। তাহলে আমি কি বলেছি, যে বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা যদি 1 বা 2 হয়, তাহলে তার শ্রেণী সংখ্যা কত হবে? ততই হবে। তাহলে এখানে শ্রেণী সংখ্যা কত হবে? সোডিয়াম মৌলটার শ্রেণী সংখ্যা হবে 1। ঠিক আছে। এবারে যদি আরেকটা নিই, ক্লোরিন হচ্ছে 17। ঠিক আছে। তাহলে তার ইলেকট্রন বিন্যাস করলে কি হবে? Kl Mn। তাহলে কত হচ্ছে? 2, 8, 7। তাহলে তার পর্যায় কত হবে? পর্যায় হবে, দেখো 3টে কক্ষপথে আছে, তাহলে পর্যায় মানে কটা? 3টে। আর শ্রেণী কত হবে? কত হবে? শ্রেণী কি হবে? বাইরের কক্ষে কটা আছে? 7টা। তাহলে কত হবে? 7 লিখবে এখানে। 7 লিখলে ভুল হয়ে যাবে, কারণ 7 কার শ্রেণী সংখ্যা? মেন্ডেলিফের পর্যায় সারণীতে শ্রেণী সংখ্যা হচ্ছে 7। ঠিক আছে। কিন্তু আধুনিক পর্যায় সারণীতে বা মোজেলের যে পর্যায় সারণী, সেখানে কি বলা আছে, যে বাইরের কক্ষে যদি 7 হয়, তাহলে শ্রেণী সংখ্যা কত হবে? 17। অর্থাৎ কি করতে বলেছিলাম, যে 10 যোগ করতে হবে। তো এখানে তাহলে দেখো শ্রেণী সংখ্যা কত হবে? 17। বোঝা গেছে? তাহলে আশা করি তোমরা যে আধুনিক পর্যায় সারণীতে কিভাবে একটা মৌলের পর্যায় সংখ্যা আর শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হয়, সেটা তোমরা নির্ণয় করতে পারবে। ঠিক আছে। চলো আরেকটা তোমাদেরকে একটা দিচ্ছি, যেটা হচ্ছে যে আর্গন 18 এর পর্যায় আর শ্রেণী সংখ্যা নির্ণয় করে বলো। দেখো আর্গনের ক্ষেত্রে কি ইলেকট্রন বিন্যাস করলে কি হবে? Kl Mn। তাহলে কত হচ্ছে? 2, 8, 8। তাহলে এর পর্যায় সংখ্যা কত হবে? কটা কক্ষপথে আছে? 3টে কক্ষপথে আছে। তাহলে পর্যায় কত হবে? 3। শ্রেণী কত হবে? শ্রেণী হবে তোমার
বাইরের কক্ষে কটা আছে? 8টা ইলেকট্রন। তাহলে দেখো 8টা থাকলে কত হয়? শ্রেণী সংখ্যা 18। তাহলে এক্ষেত্রে তোমার শ্রেণী সংখ্যা কত হয়ে যাবে? 18। ঠিক আছে, তোমাদেরকে কোশ্চেন যখন দেওয়া থাকবে তখন তোমাদেরকে খেয়াল করতে হবে যে একটা মৌলের কোন পর্যায় সারণীতে তার পর্যায় আর শ্রেণী বের করতে বলেছে। যদি আমার আধুনিক পর্যায় সারণীতে বলে তাহলে আমি এই নিয়ম মেনে চলবো। যদি আমার মেন্ডেলিভের পর্যায় সারণীতে বলে তাহলে আগের ভিডিওতে যে নিয়মটা আমি বলেছিলাম সেই নিয়ম মেনে চলবো। ঠিক আছে, কখনোই ভুল করবে না, কারণ এই জিনিসগুলো আমাদের দেখেছি অনেকেই ভুল করে, ভুল ভ্রান্তি হয় ঠিকঠাক ভাবে না শেখার জন্য বা ঠিকঠাক ভাবে না বোঝার জন্য। কোশ্চেনটা আমাকে ভালো করে পড়তে হবে যে কোন পর্যায় শ্রেণীতে বলেছে, আধুনিক পর্যায় সারণী না মেন্ডেলিভের পর্যায় সারণী। ঠিক আছে, আধুনিক হলে এই নিয়ম, আর মেন্ডেলিভ হলে আগের যে ভিডিওতে আমি যে নিয়ম বলেছিলাম সেই নিয়ম মেনে আমাকে করতে হবে। তাহলে এবারে যে কোনো মৌলের তুমি কি করতে পারবে, তোমার ইলেকট্রন বিন্যাস করে তার পর্যায় আর শ্রেণী সংখ্যা বের করতে পারবে, পারবে তো? তো এরপরে আমি তোমাদেরকে যেইটা থেকে এই জিনিসটাতে চলে এলাম সেটা হচ্ছে যে প্রত্যেকটা যে শ্রেণী বলা আছে, শ্রেণীর যে প্রত্যেকটা নাম আছে তাদের যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো তোমাদেরকে জানতে হবে। তো সেটা জানার আগে তোমাদের ক্লাস 9-এর যে 1 থেকে 20 পর্যন্ত মৌলের ইলেকট্রন বিন্যাস করে দেওয়া আছে, সেই ইলেকট্রন বিন্যাসগুলো তোমাদেরকে দেখতে হবে। আর ইলেকট্রন বিন্যাস থেকে তোমাকে মৌলগুলোর পরমাণু ক্রমাঙ্ক মনে রাখতে হবে, কারণ তোমাদের ওরকমই কোশ্চেন করবে। আমি যেমন এখানে তোমাকে বলে দিচ্ছি যে সোডিয়াম তার 11, পরীক্ষার খাতায় বলা থাকবে না। পরীক্ষার খাতায় কি বলা থাকবে? সোডিয়াম মৌলের পর্যায়ে আর শ্রেণীতে অবস্থান কত নির্ণয় করে। তাহলে তোমাকে কি জানতে হবে? যে সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্কটা জানতে হবে 11। তো তার জন্য তোমাকে কি করতে হবে? যে 1 থেকে 20 পর্যন্ত পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলগুলোর নাম আর তাদের কার পরমাণু ক্রমাঙ্ক কত সেটা জেনে রাখতে হবে। তারপরে তাদের ইলেকট্রন বিন্যাস করতে পারলেই কি হয়ে যাবে, তুমি পর্যায় আর শ্রেণী সংখ্যা নির্ণয় করে ফেলতে পারবে। বুঝা গেছে? দেখো এবারে আমরা কি জানবো যে 1 নম্বর শ্রেণীকে কি বলা হচ্ছে? ক্ষার ধাতুর শ্রেণী বলা হচ্ছে। এবারে ক্ষার ধাতুর আমার বৈশিষ্ট্যগুলো জানতে হবে। প্রথম হচ্ছে ক্ষার ধাতুর যে বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য কি? দেখো আমি বলেছি কি ক্ষার ধাতু কত নম্বর শ্রেণীতে আছে? 1 নম্বর শ্রেণী। আমরা জানি 1 নম্বর শ্রেণীতে কখন থাকে? যখন তার বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা কত হয়? 1 হয়। তাহলে ক্ষার ধাতুর প্রথম বৈশিষ্ট্য কি হবে? যে বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা কত? 1। ঠিক আছে, দ্বিতীয় বৈশিষ্ট্য কি না, এই ক্ষার ধাতুরা এরা কি করে, এর যে বাইরের কক্ষে যে একটা ইলেকট্রন আছে সেই একটা ইলেকট্রনকে বর্জন করে কি হতে পারে? ক্যাটায়ন উৎপন্ন করতে পারে। তাহলে কত ধনাত্মক ক্যাটায়ন উৎপন্ন করে? কটা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন আছে, তাহলে একটা ইলেকট্রনই বর্জন করবে। তাহলে একক ধনাত্মক বিশিষ্ট কি হবে? আয়ন উৎপন্ন করে। তাহলে দ্বিতীয় বৈশিষ্ট্য কি? ক্ষার ধাতুরা একক ধনাত্মক আয়ন উৎপন্ন করে। হলো তৃতীয় বৈশিষ্ট্য কি? দেখো আমরা জানি যে যে সমস্ত মৌল সহজেই ইলেকট্রন বর্জন করতে পারে তাদেরকে কি বলা হয়? তীব্র বিজারক বলা হয়। ঠিক আছে, তো এর বাইরের কক্ষে কি আছে? একটা ইলেকট্রন আছে। তো এ কি করছে? সহজেই ইলেকট্রন বর্জন করতে পারবে, সেই জন্য এই সমস্ত ক্ষার ধাতুগুলো কি হবে? তীব্র বিজারক হবে। তাহলে তৃতীয় বৈশিষ্ট্য আমার কি দাঁড়ালো? তীব্র বিজারক হয়। ঠিক আছে, মানে এরা কি করবে? এরা যে কোনো মৌলের সঙ্গে যে কোনো অধাতুর সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠনের প্রবণতা এদের প্রচন্ড। ঠিক আছে, কারণ এরা কি করবে? সহজে একটা ইলেকট্রন তাকে দিয়ে দিবে, দিয়ে ধনাত্মক আয়নে পরিণত হয়ে যাবে এবং যৌগ গঠন করে ফেলবে। ঠিক আছে, তো সেই জন্য এদেরকে কি প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না। তাহলে চতুর্থ বৈশিষ্ট্য কি? যে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না। ঠিক আছে, পঞ্চম বৈশিষ্ট্য কি? দেখা গেছে এই সমস্ত ক্ষার ধাতুরা এরা জলের সঙ্গে বিক্রিয়া করে, বিক্রিয়া করে কি উৎপন্ন করে? ধাতব অক্সাইড গঠন করে আর হাইড্রোজেন গ্যাসকে মুক্ত করে। তো দেখো আমি একটা জেনারেল ক্ষার ধাতুকে ধরে নিলাম এম। এ কি করছে? জলের সঙ্গে বিক্রিয়া করছে, জলের সংকেত কি? H2O।
বিক্রিয়া করে কি উৎপন্ন করছে না ধাতব অক্সাইড। তাহলে এম হচ্ছে ধাতু, তাহলে এম এর অক্সাইড কি হবে M2O। কারণ আমরা কি জানি এম এর যোজ্যতা কত, বাইরের কক্ষে একটা ইলেকট্রন আছে মানে এর যোজ্যতা কত 1, তাহলে কি হচ্ছে এম এর যোজ্যতা ও এর ঘাড়ে আর অক্সিজেনের যোজ্যতা কত 2, সেজন্য কি হচ্ছে ও এর যোজ্যতা এম এর ঘাড়ে বসছে। আর কি উৎপন্ন করছে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে। অর্থাৎ এখানে যদি আমি বিক্রিয়াটাকে ভালো করে দেখি কি দেখতে পাচ্ছি, এই ধাতুটা জলের অক্সিজেনের সঙ্গে যুক্ত হচ্ছে আর হাইড্রোজেনকে কি হচ্ছে বের করে দিচ্ছে বাইরে। ঠিক আছে, তো এই হচ্ছে আমার 5টা বৈশিষ্ট্য যেটা ক্ষার ধাতু সম্বন্ধে আমাদেরকে জেনে রাখতে হবে। তাহলে আরেকবার বলছি ভালো করে বুঝে নাও যে এ যেহেতু প্রথম শ্রেণীতে আছে সেই জন্য এর বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা কত হবে 1 হবে। দ্বিতীয় কি যেহেতু একটা ইলেকট্রন আছে বাইরের কক্ষে তাহলে কত ধনাত্মক আয়ন উৎপন্ন করবে একক ধনাত্মক মানে 1 ধনাত্মক। এবার যেহেতু এরা ধনাত্মক আয়ন উৎপন্ন করে সেই জন্য একে কি বলছি আমি তীব্র বিজারক বলছি। যেহেতু এরা তীব্র বিজারক সেই জন্য এদেরকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় আমার পাওয়া যায় না। আর পঞ্চম বৈশিষ্ট্য কি বললাম, এরা জলের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে ধাতব অক্সাইড আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তো এই হলো আমার ক্ষার ধাতুর বৈশিষ্ট্য। এবারে ক্ষার ধাতুর যদি আমাকে উদাহরণ দিতে বলে তাহলে উদাহরণ কি হবে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম আর ফ্রান্সিয়াম। তোমরা যে পর্যায়ে যে আমি বলেছিলাম যে 7টা পর্যায়, 7টা পর্যায়ের প্রথম যে মৌলগুলো ছিল সেই মৌলগুলোকে কি বলা হচ্ছে ক্ষার ধাতু বলা হচ্ছে। ঠিক আছে, দেখো এবারে আমি তোমাদেরকে লিথিয়াম বা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করে দেখাচ্ছি। সোডিয়াম আমরা কি দেখেছি সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত 11, তাহলে তার ইলেকট্রন বিন্যাস করলে কি হয় Km, তাহলে কি হচ্ছে 2 8 1। তাহলে এর ছবিটা কেমন হবে না এই হচ্ছে নিউক্লিয়াস, এর প্রথম কক্ষে কটা ইলেকট্রন থাকবে 2টো ইলেকট্রন থাকবে, তারপরে কক্ষে কটা ইলেকট্রন থাকবে 8টা, আর তারপরের কক্ষে কটা ইলেকট্রন থাকবে 1টা। ঠিক আছে, তাহলে এর বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে 1টা ইলেকট্রন আছে। তেমনি প্রত্যেকেরই লিথিয়ামেরও তাই থাকবে বাইরের কক্ষে 1টা ইলেকট্রন, পটাশিয়ামেরও তাই, রুবিডিয়ামেরও তাই, সিজিয়ামেরও তাই আর ফ্রান্সিয়ামের ক্ষেত্রেও তাই। ঠিক আছে, এই হচ্ছে আমার ক্ষার ধাতুর বৈশিষ্ট্য, বোঝা গেছে। এরপরে চলো আমরা দেখে নিই যে ক্ষারীয় মৃত্তিকা ধাতু তাদের বৈশিষ্ট্যগুলো কি কি। দেখো ক্ষারীয় মৃত্তিকা ধাতুরা কত নম্বর শ্রেণীতে অবস্থান করছে আমার 2 নম্বর শ্রেণীতে অবস্থান করছে। তাহলে এইটা দেখেই আমি কি বলে দিতে পারবো, দুটো বৈশিষ্ট্য আমি বলে দিতে পারবো। কি কি বৈশিষ্ট্য না, প্রথম বৈশিষ্ট্য কি হবে এর বাইরের কক্ষে তাহলে কটা ইলেকট্রন আছে 2টো ইলেকট্রন, কারণ আগে 1 নম্বর শ্রেণীতে ছিল সেই জন্য বাইরের কক্ষে কটা ইলেকট্রন ছিল 1টা ছিল, এর বাইরের কক্ষে কটা ইলেকট্রন থাকবে তাহলে 2টো, তাহলে কটা ইলেকট্রন থাকবে 2টো ইলেকট্রন থাকবে, প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য কি, তাহলে ওর বাইরের কক্ষে 1টা ছিল সেই জন্য ও কি করছিল একক ধনাত্মক আয়ন উৎপন্ন করছিল, এর বাইরের কক্ষে কটা আছে 2টো আছে, তাহলে এ কত ধনাত্মক আয়ন উৎপন্ন করবে দুই ধনাত্মক আয়ন উৎপন্ন করবে। ঠিক আছে, 3 নম্বর কি ক্ষার ধাতুটা কি ছিল তীব্র বিজারক ছিল, এও কি করছে ইলেকট্রন বর্জন করছে, ইলেকট্রন বর্জন করে ধনাত্মক আয়ন উৎপন্ন করছে, তাহলে এরাও কি হবে তীব্র বিজারক হবে। তাহলে ক্ষারীয় মৃত্তিকারাও কি হবে তীব্র বিজারক হবে। ঠিক আছে, 4 নম্বর বৈশিষ্ট্য কি বলেছিলাম যে ক্ষার ধাতুরা প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না, তেমনি ক্ষারীয় মৃত্তিকা এরাও তো তীব্র বিজারক, তাহলে এরাও কি এরাও প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যাবে না, এরা কি অবস্থায় থাকবে যৌগ হিসাবে আমি পাবো। তাহলে এদেরকেও প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না, পাওয়া যায় না। হলো 5 নম্বর কি এই ক্ষারীয় মৃত্তিকার উদাহরণ কি কি হবে, দেখো উদাহরণ কি কি হবে না বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ক্যালসিয়াম প্রভৃতি। ঠিক আছে, এবারে দেখো আমি এদের
যে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম বা ক্যালসিয়াম, এদের গঠন চিত্র কিরকম হয় সেটা একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বলছি। ধরো ক্যালসিয়াম সি এর ক্ষেত্রে আমার পরমাণু ক্রমাঙ্ক কত? 20। তাহলে এর ইলেকট্রন বিন্যাস করলে কি হবে? কেএল এম এন 2 8 8 2। এই ইলেকট্রন বিন্যাসটা আমরা সবাই জানি। তো এইটা তাহলে দেখতে কিরকম হবে? নিউক্লিয়াস থাকবে, প্রথম কক্ষে কটা থাকবে? 2টো ইলেকট্রন। দ্বিতীয় কক্ষে কটা থাকবে? 8টা। 3 4 5 6 7 8। তৃতীয় কক্ষে কটা থাকবে? 8টা। আর তারপরে কক্ষে কটা ইলেকট্রন থাকবে? 2টো ইলেকট্রন থাকবে। এই 2টো ইলেকট্রনকে কি করবে? এই ক্ষারীয় মৃত্তিকা ধাতু বর্জন করবে এবং বর্জন করে কি করবে? 2 ধনাত্মক আয়ন উৎপন্ন করবে। এই হচ্ছে আমার ক্ষারীয় মৃত্তিকা ধাতুর বৈশিষ্ট্য। ঠিক আছে, এরপরে দেখো তৃতীয় যে মৌল আছে, যে সন্ধিগত মৌলের শ্রেণী। 3 থেকে 12 নম্বর শ্রেণীকে কি বলা হচ্ছে? সন্ধিগত মৌলের শ্রেণী বলা হচ্ছে। তো এই সন্ধিগত মৌলের আমাকে বৈশিষ্ট্য একই রকম ভাবে জেনে নিতে হবে। তো সন্ধিগত মৌলের শ্রেণীর ক্ষেত্রে এদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সন্ধিগত মৌল। এর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কি করে? এরা একাধিক যোজ্যতা প্রদর্শন করে। অর্থাৎ আমি দেখলাম ক্ষার ধাতু বা ক্ষারীয় মৃত্তিকা ধাতু প্রত্যেকের কি হচ্ছে? বাইরের কক্ষে একটা বা দুটো করে ইলেকট্রন আছে। তাহলে এদের যোজ্যতা কি? 1 আর 2। কিন্তু 3 থেকে 12 নম্বর শ্রেণীতে যে মৌলগুলো আছে তাদের 1-এর বেশি যোজ্যতা আছে। তাহলে এদের প্রথম বৈশিষ্ট্য কি? একাধিক যোজ্যতা প্রদর্শন করে। যেমন একটা উদাহরণ দিলে তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। যেমন ধরো লোহা, এফির ক্ষেত্রে আমরা দেখেছি লোহার যোজ্যতা 2 আর 3। সেই জন্য লোহার যখন যোজ্যতা 2 হয় তখন তাকে কি বলা হয়? ফেরাস। আর যখন 3 হয় তখন তাকে কি বলা হচ্ছে? ফেরিক বলা হয়। ঠিক আছে, তাহলে দেখো একটা মৌল, এর কতগুলো যোজ্যতা? 1-এর বেশি যোজ্যতা। তাহলে এইটা কিসের আন্ডারে পড়বে? সন্ধিগত মৌলের আন্ডারে পড়বে। আরেকটা যেমন কপারের যোজ্যতা কত? 1 আর 2। 1 যখন হয় তখন তার নাম কি? কিউপ্রাস। আর 2 যখন হয় তখন তার নাম কি? কিউপ্রিক। তাহলে এখানেও আমার কপারের দুটো যোজ্যতা দেখতে পাচ্ছি। তাহলে এই যে লোহা, কপার, এরা সব কি সন্ধিগত মৌলের মধ্যে পড়ছে। তাহলে প্রথম যে বললাম আমি একাধিক যোজ্যতা প্রদর্শন করে, বোঝা গেছে। দ্বিতীয় পয়েন্ট কি? এরা রঙিন যৌগ গঠন করে। মানে সাদা কালো যৌগ নয়, রঙিন যৌগ। যেমন আমরা দেখেছি লোহার উপরে কি হয়? মরচে পড়ে, মরচের রং কি হয়? বাদামি। তাহলে ওটা তো রঙিন যৌগ একটা। বা যে তামার যে পাত্র, তামার পাত্রের উপরে দেখবে প্যাটিনা। তোমাদের এর পরে আছে যে প্যাটিনা বলে একটা রাসায়নিক নাম হয়, সেই রাসায়নিক নামটার যে কালার সেটা কি সবুজ রঙের হয়। তো তাহলে এরা কি করছে? সব রঙিন যৌগ গঠন করছে। তাহলে দ্বিতীয় বৈশিষ্ট্য আমার কি হবে? রঙিন যৌগ গঠন করে। 3 নম্বর বৈশিষ্ট্য কি হবে? যে এরা জটিল যৌগ গঠন করে, সরল যৌগ নয়, জটিল যৌগ গঠন করে। তাহলে তৃতীয় বৈশিষ্ট্য আমার কি? যে জটিল যৌগ গঠন করে। ঠিক আছে, আর উদাহরণ কি কি হবে? লোহা, কপার প্রভৃতি। তাহলে এরা কত নম্বর শ্রেণীতে অবস্থান করছে? 3 থেকে 12 নম্বর শ্রেণীতে অবস্থান করছে। ঠিক আছে, তাহলে এদেরকে কি বলছি আমি? সন্ধিগত মৌল বলছি। তার বৈশিষ্ট্য একাধিক যোজ্যতা প্রদর্শন করে, রঙিন যৌগ গঠন করে, জটিল যৌগ গঠন করে। উদাহরণ কি? লোহা, কপার। ঠিক আছে, তাহলে সন্ধিগত মৌল বোঝা গেছে। এরপরে কি দেখবো? যে চ্যালকোজেন মৌল কাদের বলে? চ্যালকোজেন দেখো কত নম্বর শ্রেণীতে আছে? 16 নম্বর শ্রেণী। তার মানে আমি 16 নম্বর শ্রেণীতে আছে মানে আমি কি বলতে পারি? যে বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে? 6টা ইলেকট্রন আছে। তাহলে বলো যে যে সমস্ত মৌলের বাইরের কক্ষে 6টা ইলেকট্রন থাকবে তারা ধাতু হবে না অধাতু হবে? প্রথমে এটা তোমাদেরকে জানতে হবে যে ধাতু অধাতু আমি বুঝবো কি করে, যে কারা ধাতু আর কারা অধাতু। প্রথম হচ্ছে ধাতুর ক্ষেত্রে কি হবে? ধাতুর ক্ষেত্রে যাদের বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা 1 2 আর 3 হবে তাদেরকে কি বলবো আমি? ধাতু বলবো। যেমন এই যে ক্ষার ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু,
সন্ধিগত মৌল, এরা সব কি ধাতু। ঠিক আছে, যখনই তার বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা যখনই 3-এর বেশি হবে, অর্থাৎ 4, 5, 6, 7 হবে, তখন তাদেরকে কি বলবো আমি? অধাতু বলবো। ঠিক আছে, যেমন এই যে 14 নম্বর শ্রেণীতে কার্বন পরিবার, নাইট্রোজেন পরিবার, চ্যালকোজেন পরিবার, হ্যালোজেন মৌল, এরা সব কি? সব অধাতুর মধ্যে পড়ছে। এবারে এই যে ধাতুর যোজ্যতা কিভাবে নির্ণয় করা হয়? না, ধাতুদের যদি বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা 1, 2 অথবা 3 হয়, তাহলে তাদের যোজ্যতাও কত হবে? 1, 2 অথবা 3ই হবে, অর্থাৎ 1, 2 আর 3ই হবে। অধাতুদের যোজ্যতা কিভাবে নির্ণয় করব? না, যার বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা 4 আছে, তাকে কি করব? 8 থেকে বিয়োগ করবো, 8 বিয়োগ 4, তাহলে কত হচ্ছে? 4। তাহলে যার বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা 4, তার যোজ্যতা কত? 4। যার 5, তার কত করব? 8 থেকে 5 বিয়োগ করব, তাহলে কত হচ্ছে? 3 হচ্ছে। যার 6, তার কি করব? 8 থেকে 6 বিয়োগ করব, তাহলে কত হচ্ছে? 2। আর যার 7, তার কি করব? 8 থেকে 7 বিয়োগ করবো, তাহলে যোজ্যতা কত হবে? 1। তাহলে আমি কি করছি দেখো, অধাতুর যোজ্যতা নির্ণয় করার জন্য বাইরের কক্ষে যে ইলেকট্রন সংখ্যা আছে সেটা কি করছি? 8 থেকে বিয়োগ করছি সবার। যার 4, তার যোজ্যতা 4, যার 5, তার ক্ষেত্রে 3, যার 6, তার ক্ষেত্রে 2, আর যার 7, তার ক্ষেত্রে কত? 1। ঠিক আছে, তাহলে এই যে আমার চ্যালকোজেন যে মৌল যে 16 নম্বর শ্রেণীতে অবস্থান করছে, সেইগুলো সব কি হবে? ধাতু না অধাতু? অবশ্যই অধাতু হবে, কারণ তার বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা কত আছে? 6, সেই জন্যই তো সে 16 নম্বর শ্রেণীতে অবস্থান করছে। ঠিক আছে, তাহলে এরা প্রথম বৈশিষ্ট্য আমার কি হবে? চ্যালকোজেন মৌল। এদের তাহলে আমার বৈশিষ্ট্য কি হবে? না, এরা সবাই কি হবে? অধাতু হবে। প্রথম বৈশিষ্ট্য কি হবে? এরা সবাই কি হবে? অধাতু হবে। দ্বিতীয় কি? এদের দ্বিতীয় বৈশিষ্ট্য কি? এদের যোজ্যতা কত হবে? যোজ্যতা কত হবে? 2। তৃতীয় বৈশিষ্ট্য কি? এরা বলো দেখিনি, এরা ক্যাটায়ন উৎপন্ন করবে না অ্যানায়ন উৎপন্ন করবে? দেখো, সাধারণত ধাতুরাই কি করে? ক্যাটায়ন উৎপন্ন করে, মানে ইলেকট্রন বর্জন করতে পারে। কিন্তু যারা অধাতু হয় তারা কি করে? ইলেকট্রন গ্রহণ করে। ঠিক আছে, তো তাহলে এই যে 16 নম্বর শ্রেণীতে যারা অবস্থান করছে চ্যালকোজেন মৌল, তারা সবাই তো অধাতু, তাহলে তারা কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে। এবারে এই যে চ্যালকোজেন মৌলগুলো, এরা কটা ইলেকট্রন গ্রহণ করবে? যার যোজ্যতা যত, সে ততগুলোই ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে এর যোজ্যতা কত? 2। তাহলে এ কটা ইলেকট্রন গ্রহণ করবে? 2টি ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে 2টো ইলেকট্রন গ্রহণ করে কি করবে? এরা দ্বি ঋণাত্মক অ্যানায়ন উৎপন্ন করবে। দ্বি ঋণাত্মক অ্যানায়ন উৎপন্ন করবে। ঠিক আছে, এই হচ্ছে আমার চ্যালকোজেন মৌলের বৈশিষ্ট্য। তাহলে এর উদাহরণ কি কি হবে? যেমন অক্সিজেন, সালফার, এরা হচ্ছে সব চ্যালকোজেন মৌলের মধ্যে পড়ে। ঠিক আছে, অক্সিজেনের আমি যদি ইলেকট্রন বিন্যাস করি, ইলেকট্রন বিন্যাস করলে আমি কি দেখতে পাবো? যে অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক কত? 8। অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক কত? 8। তাহলে 8 এর ইলেকট্রন বিন্যাস করলে কি হবে? কে এল এম 2 6। তাই দেখো কি হচ্ছে? নিউক্লিয়াস প্রথম কক্ষে কটা আছে? 2টো আছে। দ্বিতীয় কক্ষে কটা আছে? 6টা। 2 3 4 5 6। ঠিক আছে, তাহলে এর বাইরের কক্ষে 6, সেই জন্য এ কত নম্বর শ্রেণীতে? 16 নম্বর শ্রেণী, সেই জন্য এর যোজ্যতা কত? 2। ঠিক আছে, তাহলে এই হলো আমার চ্যালকোজেন মৌলের বৈশিষ্ট্য। এরপরে দেখবো যে হ্যালোজেন মৌলগুলোর বৈশিষ্ট্য কি কি। দেখো, হ্যালোজেন মৌলগুলো কত নম্বর শ্রেণীতে অবস্থান করছে? না, 17 নম্বর শ্রেণীতে অবস্থান করছে। তাহলে এর বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা কত হবে? 7টা হবে, সেই জন্যই তো 17তে অবস্থান করছে। তাহলে হ্যালোজেন মৌলের প্রথম বৈশিষ্ট্য কি? বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা কত? না, 7টি। দ্বিতীয় বৈশিষ্ট্য কি? তাহলে এর যোজ্যতা কত? না, বের করে এই দেখালাম যে যার বাইরের কক্ষে 7টা থাকবে তার ক্ষেত্রে যোজ্যতা কত হবে? 8 বিয়োগ 7, মানে 1টি। তৃতীয় কি? তাহলে এইটা কি ধাতু না অধাতু? না, এর বাইরের কক্ষে যেহেতু 7টা আছে, তাহলে এরা সবাই কি হবে? অধাতু হবে। 4 নম্বর বৈশিষ্ট্য কি? তাহলে এর যেহেতু যোজ্যতা 1, তাহলে এ কতগুলো ইলেকট্রন গ্রহণ করবে? একটা ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে এর যে
মানে অ্যানায়ন, অ্যানায়ন কয় তড়িৎধর্মী হবে? এক তড়িৎধর্মী হবে। তাহলে একক ঋণাত্মক অ্যানায়ন উৎপন্ন করবে। ঠিক আছে। 5 নম্বর কি? এরা হচ্ছে আমার তীব্র জারক হবে। জারক কাদের বলি? যারা ইলেকট্রন বহন করার প্রবণতা যাদের বেশি, তাদেরকে কি বলা হচ্ছে? জারক বলা হয়। তো এর এই সমস্ত যে হ্যালোজেন মৌলগুলো, এদের ইলেকট্রন বহনের প্রবণতা প্রচন্ড বেশি। তাহলে এরা সবাই কি? তীব্র জারক, জারক পদার্থ। ঠিক আছে। এর উদাহরণ কি কি? উদাহরণ হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আর অ্যাস্টাটিন। এবারে এই যে শ্রেণীটা রয়েছে, এই শ্রেণী থেকে তোমাদের অনেক কোশ্চেন হয়। কিরকম কোশ্চেন হয়? যে এমন একটা শ্রেণীর উদাহরণ দাও যেই শ্রেণীতে গ্যাসীয়, তরল এবং কঠিন 3 ধরনের পদার্থই উপস্থিত। সেটা হচ্ছে আমার এই 17 নম্বর শ্রেণী বা হ্যালোজেন মৌলের শ্রেণী। কেন? কারণ এই যে ফ্লোরিন আর ক্লোরিন, এরা কি হচ্ছে? এরা হচ্ছে গ্যাসীয়, মানে এটা হচ্ছে গ্যাস। ব্রোমিন, ব্রোমিন হচ্ছে কি আমার? তরল, তরল পদার্থ। আর আয়োডিন আর অ্যাস্টাটিন এরা কি? কঠিন। তাহলে দেখো, এমন একটা আমি শ্রেণী পেলাম যেখানে কি আছে? গ্যাসীয় মৌলও আছে, তরল মৌলও আছে আর কঠিন মৌলও আছে। ঠিক আছে। এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় হচ্ছে এমন একটি শ্রেণীর উদাহরণ দাও যে শ্রেণীটাকে তীব্র জারক শ্রেণী বলা হয়। সেটা হচ্ছে আমার কি? 17 নম্বর শ্রেণী বা হ্যালোজেন মৌলের শ্রেণী। বোঝা গেল? এই জন্য এই শ্রেণীটা আমার খুব ইম্পর্টেন্ট। পরে তোমাদের যখন আমি সমযোজী আর আয়নীয় বন্ধন দেখাবো, তখন এদের জন্য আমি একটা স্পেশাল নাম রেখেছি, এরা হচ্ছে চরম গরিব। ঠিক আছে। মানে এরা হচ্ছে ইলেকট্রন নিতে চায়, মানে ইলেকট্রনকে দেখতে পেলে ইলেকট্রনকে গিলে খেয়ে নেবে, গিলে খেয়ে কি করবে? অ্যানায়ন উৎপন্ন করবে। বোঝা গেল? তো এই জন্যই বলেছি, দেখো একক ঋণাত্মক এরা অ্যানায়ন উৎপন্ন করে। তো এই হলো আমার হ্যালোজেন মৌলের যে শ্রেণীর মৌলগুলোর বৈশিষ্ট্য। এরপরে লাস্ট যেটা পড়ে আছে সেটা কি? নিষ্ক্রিয় মৌলের শ্রেণী। তো নিষ্ক্রিয় মৌলের শ্রেণীর বৈশিষ্ট্য কি কি হবে? দেখো, নিষ্ক্রিয় মৌলের ক্ষেত্রে আমি কি বলেছি? যে নিষ্ক্রিয় মৌলের কত নম্বর শ্রেণীতে অবস্থান করেছে? 18 নম্বর শ্রেণীতে। ঠিক আছে। তাহলে এর নিশ্চয় বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা কত হবে? 8। তাহলে বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা কত আমার? 8। তাহলে 8 যদি হয়, তাহলে আমার যোজ্যতা কত হবে? যোজ্যতা হচ্ছে, তাহলে আমরা কি বলেছিলাম? নিয়মটা কি বলেছিলাম? যে 8 হলে 8 বিয়োগ 8, তাহলে যোজ্যতা কত হচ্ছে? 0। একমাত্র এই মৌলের সব, যে এই শ্রেণীর সব মৌলগুলোর যোজ্যতা কি হয়? আমার 0 হয়। সেই জন্য একে নিষ্ক্রিয় মৌলের শ্রেণী অথবা 0 শ্রেণীও বলা হয়। ঠিক আছে। যোজ্যতা যেহেতু 0, এরা কি? এরা প্রকৃতিতে খুব শান্তভাবে ঘোরাফেরা করে। কেন? কারণ না এদের ইলেকট্রন বর্জন করার প্রবণতা আছে, না গ্রহণ করার প্রবণতা আছে। যেহেতু কাউকে কোনো কিছু দেওয়ারও নেই আর কারো কাছ থেকে কোনো কিছু নেওয়ার নেই, সেই জন্য কারোর সঙ্গে এরা যুক্ত হয়ে যৌগ গঠনও করে না। সেই জন্য এদেরকে কি? প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়। তাহলে তৃতীয় বৈশিষ্ট্য কি? এদেরকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়। এই জন্য এই শ্রেণীটাও খুব ইম্পর্টেন্ট। এই শ্রেণীটা থেকেও একটা কোশ্চেন হয় যে এমন একটা শ্রেণীর নাম বলো যেখানে মৌলগুলোকে কি? মুক্ত অবস্থায় পাওয়া যায়। সেটা হচ্ছে কি? 18 নম্বর শ্রেণী বা নিষ্ক্রিয় মৌলের শ্রেণী। এদের উদাহরণ কি কি হয়? এদের উদাহরণ হচ্ছে যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। ঠিক আছে, যেগুলো পড়লে তোমরা। ঠিক আছে, সবার শেষ যে মৌলগুলো পর্যায়ে পড়ানোর সময় পড়েছিলাম। তো এই সমস্ত মৌলগুলোকে কি বলা হচ্ছে? আমার নিষ্ক্রিয় মৌলের শ্রেণী বলা হচ্ছে। ঠিক আছে। এবারে তোমাদেরকে আরেকটা, যেটা নিষ্ক্রিয় মৌলের শ্রেণী থেকে তোমাদের খুব কোশ্চেন হয়, যে এদেরকে নিষ্ক্রিয় মৌল বলা হয় কেন? কারণটা তোমাদেরকে খুব স্পেসিফিক ভাবেই বললাম, যে এদের যোজ্যতা কি হয়? 0 হয়। সেই জন্য এরা কাউকে ইলেকট্রন দেয়ও না বা কারো কাছ থেকে ইলেকট্রন গ্রহণও করে না। সেই জন্য প্রকৃতিতে এদেরকে কি? মুক্ত অবস্থায় পাওয়া যায়। তাই এদেরকে নিষ্ক্রিয় মৌল আখ্যা দেওয়া হয়েছে। বোঝা গেছে? তাহলে এই হয়ে গেল আমার প্রত্যেকটা যে শ্রেণী, সেই শ্রেণীর মৌলের বৈশিষ্ট্য। তো
এতদূর অবধি তোমরা আশা করি বুঝতে পেরেছো। এরপরে যেটা আমাদেরকে জানতে হবে যে হাইড্রোজেন যে মৌলটা রয়েছে সেই হাইড্রোজেন মৌলটাকে আমার পর্যায় সারণীতে কোথায় রেখেছে এবং কেন রেখেছে। কারণ হাইড্রোজেন মৌলটা খুব ডুয়েল নেচার তার রয়েছে, ঠিক আছে। সে না তো ধাতু না তো অধাতু, আবার কখনো কখনো কি করে ধাতুর মতন বিহেভ করে, আবার কখনো কখনো অধাতুর মতনও বিহেভ করে। সেই জন্য এই হাইড্রোজেন মৌলটার একটা স্পেসিফিক নাম দেওয়া হয়েছে, সেটা কি দুষ্টু মৌল, ঠিক আছে। এবার দুষ্টু কেন বলে লোকজন? দুষ্টু কাদেরকে বলে? যারা ধরো মানে কারোর কাছে খুব শান্ত আবার কারো কাছে খুব অশান্ত, ঠিক আছে। মানে তাকে দেখলে চেনা যায় না যে সে মানে আদতেও ভালো না খারাপ, তার মধ্যে সব গুণই বর্তমান, ভালো গুণও বর্তমান খারাপ গুণও বর্তমান। তেমনি এই যে হাইড্রোজেন যে মৌলটা রয়েছে তার মধ্যে কি এই যে ক্ষার ধাতুর যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলোও বর্তমান রয়েছে, আবার 17 নম্বর শ্রেণীতে যে হ্যালোজেন মৌলগুলো রয়েছে তাদের বৈশিষ্ট্যও বর্তমান রয়েছে। সেই জন্য এই হাইড্রোজেনকে কি বলা হচ্ছে দুষ্টু মৌল বলা হচ্ছে, ঠিক আছে। তো তোমাদের কোশ্চেন দেয় যে হাইড্রোজেনকে দুষ্টু মৌল বলার পেছনে ক্ষার ধাতুর যে বৈশিষ্ট্যগুলোর সঙ্গে কি মিল দেখতে পাওয়া যায় সেগুলো বলো, অথবা হ্যালোজেন মৌলের সঙ্গে কি মিল দেখতে পাওয়া যায় সেইগুলো বলো। দেখো, প্রথম হচ্ছে হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক কত? 1। তাহলে এর ইলেকট্রন বিন্যাস করলে কি পাই? কে সমান 1। তার মানে বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা কত? 1। তাহলে এর থাকার কথা কোথায়? 1 নম্বর শ্রেণীতে থাকার কথা। কিন্তু দেখা যায় যে হাইড্রোজেন মৌল কি হয় গ্যাসীয় প্রকৃতির হয়, কিন্তু যত ক্ষার ধাতু আছে তারা হয় কঠিন না হলে তরল হয়, শুধুমাত্র একমাত্র গ্যাসীয় হয় হ্যালোজেন মৌলগুলোই। সেই জন্য হাইড্রোজেনের কি আছে ক্ষার ধাতুর মানে ইলেকট্রন সংখ্যা থাকলেও তার বৈশিষ্ট্য কি হয় হ্যালোজেন মৌলের মতন মিল পাওয়া যায়। তো চলো দেখা যাক যে হাইড্রোজেন মৌলর ক্ষার ধাতুর সঙ্গে কি কি ধর্মের মিল আছে। ক্ষার ধাতুর সঙ্গে মিল কি কি আছে না, প্রথম মিল হচ্ছে ক্ষার ধাতুর মতনই হাইড্রোজেনের বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা কত? 1। তাহলে ক্ষার ধাতুর মতনই বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা কটা? একটা ইলেকট্রন রয়েছে। দ্বিতীয় বৈশিষ্ট্যর কি মিল আছে যে ক্ষার ধাতুর মতনই তাহলে হাইড্রোজেনের যোজ্যতা কত হবে? 1 হবে। তাহলে দ্বিতীয় মিল কি যে যোজ্যতা আমার কি হচ্ছে? 1 হচ্ছে। তৃতীয় মিল কি রয়েছে যে হাইড্রোজেন তোমার মানে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কি করে? অক্সাইড গঠন করে। যেমন ক্ষার ধাতুরা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে অক্সাইড গঠন করে, তেমনি হাইড্রোজেনে কি করে? অক্সাইড গঠন করে। চতুর্থ মিল কি যে ক্ষার ধাতুরা হ্যালোজেন মৌলের সঙ্গে বিক্রিয়া করে হ্যালাইড উৎপন্ন করে, তেমনি হাইড্রোজেনও কি করে? হ্যালোজেন মৌলের সঙ্গে বিক্রিয়া করে হ্যালাইড উৎপন্ন করে, হ্যালাইড গঠন করে। এই হচ্ছে আমার ক্ষার ধাতুর সঙ্গে হাইড্রোজেনের মিল, ঠিক আছে। এবারে চলো দেখে নি যে আমাদের যে হ্যালোজেন মৌলের সঙ্গে আমার হাইড্রোজেনের ধর্মের কি কি মিল দেখতে পাওয়া যায়। হ্যালোজেন মৌলের সঙ্গে মিল, প্রথম মিল কি হ্যালোজেন মৌলের যোজ্যতা কত? 1। হাইড্রোজেনের যোজ্যতা কত? 1। তাহলে প্রথম মিল হচ্ছে যোজ্যতা কত? 1। দ্বিতীয় কি হ্যালোজেন মৌলগুলোয় কি হয়? দুটো পরমাণু মিলিত হয়ে একটা অণু গঠন করে, তেমনি হাইড্রোজেনেরও দুটো পরমাণু মিলিত হয়ে কি উৎপন্ন করে? একটা হাইড্রোজেন অণু গঠন করে, ঠিক আছে। তৃতীয় কি হ্যালোজেন মৌলগুলো ক্ষার ধাতুর সঙ্গে যুক্ত হয়ে কি উৎপন্ন করে? হ্যালাইড যৌগ উৎপন্ন করে, তেমনি এই হাইড্রোজেনে কি করছে? ক্ষার ধাতুর সঙ্গে বিক্রিয়া করে তোমার হাইড্রাইড উৎপন্ন করছে। যেমন সোডিয়াম, সোডিয়ামের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়ে কি উৎপন্ন করছে? সোডিয়াম হাইড্রাইড উৎপন্ন করছে, ঠিক আছে। তাহলে কি উৎপন্ন করছে? হাইড্রাইড উৎপন্ন করছে। তাহলে দেখতে পাচ্ছ যে হ্যালোজেন মৌলের সঙ্গেও আমার হাইড্রোজেনের মিল রয়েছে, আবার ক্ষার ধাতুর সঙ্গেও হাইড্রোজেনের মিল রয়েছে। সেই জন্য হাইড্রোজেনকে কি বলা হয়? আমার দুষ্টু মৌল বলা হয়।
বুঝে গেছে? এই কোশ্চেনটা তোমাদের দশম শ্রেণীর মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ঠিক আছে, এটা বারবার দেয় যে হ্যালোজেন মৌলের সঙ্গে হাইড্রোজেনের মিল বলো বা ক্ষার ধাতুর সঙ্গে হাইড্রোজেনের মিল বলো। বোঝা গেছে? তো আশা করি এই যে প্রত্যেকটা যে মৌল তাদের বৈশিষ্ট্য এবং হাইড্রোজেনকে কেন দুষ্ট মৌল বলে তোমরা সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, তো চলো পরবর্তী নেক্সট তোমাদের টপিকে আমি চলে যাই। দেখো, এরপরে তোমাদের যে নেক্সট টপিকটা আছে সেটা হচ্ছে কি পর্যায়বৃত্তি কি জিনিস সেটা তোমাদেরকে জানতে হবে। তো পর্যায়বৃত্তির ক্ষেত্রে দেখো, মজলে একটা জিনিস বলেছিলেন যে বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে কি হয়, পর্যায়বৃত্ত হয় বা পুনরাবৃত্ত হয়। মানে কি, একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর মৌলগুলোর কি হচ্ছে, ভৌত আর রাসায়নিক ধর্ম কি হচ্ছে, পরিবর্তিত হচ্ছে, মানে আবার রিপিট হচ্ছে। ঠিক আছে, আবার যেই ধর্মটা আমার কোন একটা মৌলের ছিল পরবর্তী মৌলটার ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই ধর্মটাই আবার রিপিট হচ্ছে। তো সেই যে ধর্মটা সেটাকে বলা হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম। এবারে তোমাদের এই যে পর্যায়বৃত্তি ধর্ম, এই পর্যায়বৃত্তি ধর্মটাকে মেন চারটে তোমাদের জিনিস আছে, যেই জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে। প্রথম হচ্ছে যে পরমাণুর ব্যাসার্ধ, পরমাণুর ব্যাসার্ধ। দ্বিতীয় হচ্ছে আয়োনাইজেশন শক্তি, আয়োনাইজেশন শক্তি। তৃতীয় হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। আর চতুর্থ হচ্ছে জারণ বিজারণ ধর্ম। এই চারটে তোমাদেরকে জানতে হবে যে কিভাবে পর্যায়বৃত্তি হচ্ছে। দেখো, প্রথম হচ্ছে পরমাণুর ব্যাসার্ধ। কোনো একটা পরমাণুর ব্যাসার্ধ বলতে কি বোঝায়, একটা পরমাণুর কি আছে, নিউক্লিয়াস থাকে, তারপরে কি থাকে, তার বাইরের কক্ষপথগুলো থাকে। তো কোন মৌলের পরমাণুর নিউক্লিয়াস থেকে, নিউক্লিয়াসের যে কেন্দ্র আছে সেই কেন্দ্র থেকে বহিস্থ যে আমার কক্ষপথটা আছে সেই কক্ষপথের যে দূরত্ব, সেই দূরত্বটাকে কি বলা হচ্ছে, ওই পরমাণুর ব্যাসার্ধ বলা হচ্ছে। তাই কি বললাম, যে কোন মৌলের একটা পরমাণুর নিউক্লিয়াসের কেন্দ্র থেকে বাইরের কক্ষ পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বটাকে কি বলা হচ্ছে, পরমাণুর ব্যাসার্ধ বলা হচ্ছে। এবারে এই যে পরমাণুর ব্যাসার্ধ, এই পরমাণুর ব্যাসার্ধটা পর্যায় বরাবর কিভাবে পরিবর্তিত হয় আর শ্রেণী বরাবর কিভাবে পরিবর্তিত হয় সেটা তোমাদেরকে জানতে হবে। দেখো, পর্যায় বরাবর কি হয়, যত উপর থেকে যত আমার নিচে নামতে থাকি তত কি হচ্ছে, পরমাণুর ব্যাসার্ধ কি হচ্ছে, বাড়তে থাকছে। তার কারণ আছে। কারণটা হচ্ছে যখন আমি 1 নম্বর পর্যায় বলছি তার মানে তার কক্ষপথের সংখ্যা কত, কক্ষপথের সংখ্যা 1টি। যখন 2 নম্বর পর্যায়ে বলছি তখন কক্ষপথের সংখ্যা কত, 2টি। যখন 3 নম্বর পর্যায়ে বলছি তখন কক্ষপথের সংখ্যা 3টি। এইভাবে কি হচ্ছে, আমার ক্রমশ কি হচ্ছে, বাড়তে থাকছে। তাহলে একটা পরমাণুর যখন কক্ষপথ ছিল তখন এরকম ছোট ছিল, দ্বিতীয় কক্ষপথ এলে কি হলো, আরেকটা কক্ষপথ বাড়লো, মানে কি হচ্ছে, দূরত্বটা বাড়ছে। তৃতীয়র ক্ষেত্রে কি হচ্ছে, আরো বড় হচ্ছে। তাহলে আমার কি হচ্ছে, যত ওপর থেকে আমার নিচে নামা যাচ্ছে তত কি হচ্ছে, আমার পরমাণুর ব্যাসার্ধ কি হচ্ছে, ক্রমশ বৃদ্ধি পেতে থাকছে। তাহলে আমার কি দাঁড়ালো, যে পর্যায় বরাবর কোনো মৌলের মানে পর্যায় বরাবর যদি মৌলগুলোকে যদি নিয়ে যেতে থাকি তাহলে কি হচ্ছে, আমার পরমাণুর ব্যাসার্ধ কি হচ্ছে, কমতে থাকছে। এটা পর্যায় বরাবর না, এটা শ্রেণী বরাবর হবে। দেখো, শ্রেণী বরাবর মানে 1 নম্বর শ্রেণী, 2 নম্বর শ্রেণী, 3 নম্বর শ্রেণী, 4 নম্বর শ্রেণী, 5 নম্বর শ্রেণী। পর্যায় আমি কোনটাকে বলছি, পর্যায় হচ্ছে এইটাকে বলা হচ্ছে, তাই তো। আর শ্রেণী কোনটাকে বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে। তাহলে শ্রেণী মানে কি, উপর থেকে শ্রেণী বরাবর যত আমি নিচে নামছি তত কি হচ্ছে, আমার কক্ষপথের সংখ্যা বাড়তে থাকছে। তাহলে কি হচ্ছে, শ্রেণী বরাবর আমার পরমাণুর ব্যাসার্ধ কি হচ্ছে, আমার বৃদ্ধি পেতে থাকছে। ঠিক আছে, আর পর্যায় বরাবর কি হচ্ছে, পর্যায় মানে কি, বাঁদিক থেকে কি হচ্ছে, ক্রমশ ডান দিকে যাচ্ছে।
দেখো ডান দিকে যাওয়ার সময় আমার কি হচ্ছে, কক্ষপথের সংখ্যা কিন্তু কোনো বৃদ্ধি ঘটছে না, কিন্তু কি হচ্ছে, আমার ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকছে। ইলেকট্রন সংখ্যা বাড়ার সাথে সাথে আমার পরমাণুর নিউক্লিয়াসে আমার প্রোটন সংখ্যাও কি হচ্ছে, আমার বাড়তে থাকছে। তার ফলে ওই বেশি সংখ্যক প্রোটন কি করছে, ওই বাইরের যে ইলেকট্রন গুলো আছে তাদেরকে কি করছে, নিজের দিকে আকর্ষণ করছে। তার ফলে সেই পরমাণু সাইজটা কি হচ্ছে, ক্রমশ ছোট হয়ে যাচ্ছে। তাহলে পর্যায় বরাবর আমি যত বাঁ দিক থেকে ডান দিকে যাব, তত কি হচ্ছে, আমার পরমাণুর ব্যাসার্ধ কি হচ্ছে, কমতে থাকছে। আর শ্রেণী বরাবর যত আমি ওপর থেকে নিচে নামবো, তত কি হবে, আমার হচ্ছে পরমাণুর ব্যাসার্ধ কি হচ্ছে, বৃদ্ধি পেতে থাকবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার একটা পরমাণুর ব্যাসার্ধের সঙ্গে পর্যায়বৃত্ত ধর্ম কিভাবে পরিবর্তিত হয় সেটা বোঝা গেল। দ্বিতীয় হচ্ছে আমাদের আয়নাইজেশন শক্তি। আয়নাইজেশন শক্তি বলতে কি বোঝায়, কোন মৌলের বাইরের কক্ষে যে আমার যে ইলেকট্রনটা আছে, সেই ইলেকট্রনটাকে ন্যূনতম যে শক্তি প্রয়োগ করলে সেই ইলেকট্রনটা কি হবে, বাইরে বেরিয়ে আসবে, সেই শক্তিটাকে কি বলা হচ্ছে, আমার আয়নাইজেশন শক্তি বলা হচ্ছে। অর্থাৎ যে শক্তি দিলে আমার পরমাণুর বাইরের কক্ষে থাকা ইলেকট্রনটা পরমাণু থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, সেই শক্তিটাকে কি বলা হচ্ছে, আমার আয়নাইজেশন শক্তি বলা হচ্ছে। এবারে এই আয়নাইজেশন শক্তি আমার শ্রেণী আর পর্যায় বরাবর কিভাবে পরিবর্তিত হয় সেটা আমাকে দেখতে হবে। দেখো, প্রথম কথা হচ্ছে শ্রেণী বরাবর আমার কি হচ্ছে, যে কক্ষপথের সংখ্যা বাড়তে থাকছে, উপর থেকে যত আমি নিচে নামছি তত কি হচ্ছে, কক্ষপথের সংখ্যা বাড়ছে। দেখবে যদি কারোর যদি 5-6টা ছেলে থাকে, ঠিক আছে, তাহলে সবার প্রতি তো তার বাবা মায়ের সমান আকর্ষণ বল থাকে না। যে বাইরে চলে যায় তার প্রতি আকর্ষণ বল কমে যায়, আর যে ঘরে থাকে তার প্রতি কি হয়, আকর্ষণ বলটা বেশি হয়। ঘরে থাকছে মানে কি, কাছাকাছি থাকছে, আর বাইরে চলে যাচ্ছে মানে কি, সে দূরে চলে যাচ্ছে, তাই তো। এবারে যত আমার পর্যায় সংখ্যা, যত আমার পরমাণুর যে তোমার কক্ষপথের সংখ্যা যত বাড়তে থাকবে, তত কি হচ্ছে, ইলেকট্রন গুলো কি হচ্ছে, ক্রমশ বাইরের দিকে চলে যেতে থাকছে। তার ফলে তাদের প্রতি কি হবে, নিউক্লিয়াসের আকর্ষণ বলটা কি হবে, কমে যাবে। সেই জন্য শ্রেণী বরাবর যত ওপর থেকে নিচে নামা যায়, তত কি হচ্ছে, আমার আয়নাইজেশন শক্তি কি হচ্ছে, আমার কমতে থাকবে। আর পর্যায় বরাবর কি হবে, বাঁ দিক থেকে যত আমি ডান দিকে যাব, তত কি হবে, সেই নিউক্লিয়াস কি করছে, ইলেকট্রন গুলোকে আরো আকর্ষণ বল দিয়ে টেনে রেখেছে। সেই কারণে আমি কি দেখলাম, যে আমার পরমাণুর ব্যাসার্ধ কি হচ্ছে, কম ছিল। সেই জন্য আমার আয়নাইজেশন শক্তিটা কি হবে, বাড়তে থাকবে। অর্থাৎ আমি কি দেখতে পাবো, যে কোনো একটা মৌলের যে পরমাণুকে পরমাণুকে যদি আমি তার বাইরের কক্ষ থেকে ইলেকট্রন বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, বেশি শক্তি প্রয়োগ করতে হবে। সেই জন্য কি হচ্ছে, পর্যায় বরাবর আমার আয়নাইজেশন শক্তি বাড়তে থাকছে, আর শ্রেণী বরাবর আমার কি হচ্ছে, কমতে থাকছে। বোঝা গেছে। তৃতীয় হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা আমাকে জানতে গেলে আগে জানতে হবে যে রাসায়নিক বন্ধন কি জিনিস, বা সমযোজী বন্ধন কি জিনিস। দেখো, ধরো তুমি আর তোমার বন্ধু দুজনে মিলে একটা সাইকেল কিনেছো অর্ধেক অর্ধেক টাকা দিয়ে। তোমার চেয়ে তোমার বন্ধুর কি শক্তি তোমার চেয়ে বেশি, তাহলে সাইকেলটা কে চালাবে বেশি, তুমি চালাবে না তোমার বন্ধু চালাবে? অবশ্যই তোমার বন্ধু তোমার থেকে বেশি চালাবে, কারণ তার শক্তি বেশি। তুমি কি ভাবে, তাকে ভয় পাও। সেই জন্য তোমার কি হবে, তোমার থেকে জোর জবরদস্তি কি করে সাইকেলটাকে কি করবে, বেশি সে চালাতে আরম্ভ করবে। তেমনি রাসায়নিক বন্ধনের ক্ষেত্রে দেখা যায়, যখন দুটো অধাতু যখন মিলিত হয়ে একটা যৌগ গঠন করে, তখন তারা কি করে, ইলেকট্রনের আদান প্রদান করে। মানে দুটো ইলেকট্রনের মধ্যে কি হয়, একটা বন্ধন সৃষ্টি করে। ঠিক আছে, তো ওদের মধ্যে মানে কথা দেওয়া থাকে যে আমরা দুজনেই ইলেকট্রন জোড়টাকে সমানভাবে ব্যবহার করব, কিন্তু বাস্তবে সেই ঘটনা ঘটেনি। যার জোর বেশি, তার সে কি করবে, এই ইলেকট্রন জোড়টাকে নিজের দিকে টেনে রাখার প্রবণতা তার বেড়ে যাবে। আর যার জোর কম, তার এই নিজের দিকে আকর্ষণ করার প্রবণতাটা কি হবে, কমে যাবে। সেই যে ধর্ম, সেই ধর্মটাকে কি বলা হচ্ছে, তড়িৎ ঋণাত্মকতা ধর্ম বলা হচ্ছে। অর্থাৎ সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রন জোড়কে নিজের দিকে যে আকর্ষণ করার যে প্রবণতা, সেই প্রবণতাটাকে কি বলা হচ্ছে, তড়িৎ ঋণাত্মকতা বলা হচ্ছে। এবারে দেখবো যে শ্রেণী বরাবর আমার এই তড়িৎ ঋণাত্মকতা
কি হয়? দেখো শ্রেণী বরাবর যত উপর থেকে নিচে নামছে তত কি হচ্ছে, তার আকার বাড়ছে, তাই তো, ব্যাসার্ধ বাড়ছে, আয়নাইজেশন শক্তি কমছে, তার ফলে তার ওই যে ইলেকট্রন জোড়টাকে তার টেনে রাখার প্রবণতাও কমতে থাকে। ঠিক আছে, সেই কারণে তড়িৎ ঋণাত্মকতা কি হয়, শ্রেণী বরাবর কমতে থাকে। আর পর্যায় বরাবর কি হয়, যত আমি বাঁ দিক থেকে ডান দিকে যাই তত কি হচ্ছে, নিউক্লিয়াসের আকর্ষণ বল বাড়ছে, তার ফলে কি হচ্ছে, ও যে ইলেকট্রন জোড়টা সেটাকেও আকর্ষণ করার প্রবণতা ওর বেড়ে যাচ্ছে। সেই জন্য পর্যায় বরাবর কি হচ্ছে, তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। ঠিক আছে, এরপরে নেক্সট যে টপিক আছে আমার জারণ ধর্ম আর বিজারণ ধর্ম। জারণ ধর্ম মানে কি, ইলেকট্রন গ্রহণ করার যে প্রবণতা সেইটাকে কি বলা হচ্ছে, জারণ ধর্ম। আর বিজারণ ধর্ম কি, ইলেকট্রন বর্জন করার প্রবণতা। ঠিক আছে, আমরা দেখেছি যে ধাতুরা কি হয়, ইলেকট্রন বর্জন করার প্রবণতা বেশি, কারণ তাদের কাছে এক্সট্রা ইলেকট্রন থাকে, সেই জন্য সে কি করতে চায়, ওই ইলেকট্রনটাকে বর্জন করতে চায়, সেই জন্য তাদের বিজারণ ধর্ম বেশি। আবার অধাতু যারা, তাদের কি জারণ ধর্ম বেশি। যদি আমি পর্যায় সারণীর বাঁ দিক থেকে আমি যদি ডান দিকে যাই, তাহলে কি হয়, ধাতুগুলো বাঁ দিকে থাকে আর অধাতুগুলো কোন দিকে থাকে, ডান দিকে থাকে। সেই জন্য আমার জারণ ধর্ম কি হচ্ছে, বাঁ দিক থেকে ডান দিকে গেলে আমার বৃদ্ধি পেতে যাচ্ছে, অর্থাৎ পর্যায় বরাবর যদি বাঁ দিক থেকে ডান দিকে যাই তাহলে আমার কি হচ্ছে, জারণ ধর্ম কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, জারণ ধর্ম বাড়ে। তাহলে জারণ ধর্ম যদি বাড়ে তাহলে কি হবে, বিজারণ ধর্ম কি হবে, কমতে থাকবে, তাই তো। কারণ কি, যত বাঁ দিক থেকে ডান দিকে যাব তত সেই ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা কি হবে, তার কমতে থাকবে, সেই জন্য বিজারণ ধর্ম কি হবে, তার কমতে থাকবে। তাহলে অন্যভাবে বলতে পারি যে বিজারণ ধর্ম কমে। তাহলে শ্রেণী বরাবর কি হবে, তার উল্টোটা হবে, উপর থেকে যত আমি নিচে নামছি তত কি হচ্ছে, তার ইলেকট্রন বর্জন করার প্রবণতা কি হচ্ছে, বাড়তে থাকছে, সেই জন্য তার কি হচ্ছে, জারণ ধর্ম কি হচ্ছে, কমতে থাকবে, আর বিজারণ ধর্ম কি হচ্ছে, বাড়তে থাকবে। তাহলে শ্রেণী বরাবর আমার কি হয়, যে বিজারণ ধর্ম বাড়ে আর জারণ ধর্ম কমে, বিজারণ ধর্ম বাড়ে আর জারণ ধর্ম কমে। ঠিক আছে, তো এই হচ্ছে আমার পর্যায়বৃত্তি ধর্ম। এবারে মৌলের সমস্ত যে ধর্ম, সমস্ত ধর্মই পর্যায়বৃত্তি নয়। ঠিক আছে, তো যেমন একটা যে ধর্ম, কোন ধর্মটা পর্যায়বৃত্তি নয়, যেমন তেজস্ক্রিয়তা। ঠিক আছে, মৌলের যে তেজস্ক্রিয়তা ধর্ম সেটা পর্যায়বৃত্তি নয়, কিন্তু এই যে পরমাণুর ব্যাসার্ধ, আয়নাইজেশন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা বা জারণ ধর্ম, এইগুলো সব কি পর্যায়বৃত্তি ধর্ম। তো তোমাদের এই যে টপিকটা থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে। ঠিক আছে, তো সেই কোশ্চেন গুলোকে তোমরা কিভাবে আনসার করবে বা কিভাবে করতে হয়, সেটার জন্য আমি তোমাদের পরের দিন একটা কোশ্চেন আনসারিং এর ক্লাস নিয়ে আসছি। তোমরা অবশ্যই সেই কোশ্চেন আনসারিং এর ক্লাসটা দেখবে, কারণ সেটা তোমাদের আগামী যে টেস্ট পরীক্ষা বা মাধ্যমিক, সেটার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের মাধ্যমিক বা টেস্টের যে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন আছে সেই কোশ্চেন গুলো নিয়েই আমি একটা কোশ্চেন আনসারের টেস্ট সিরিজ আনতে চলেছি। তো তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখবে, তাহলেই বুঝতে পারবে যে এই যে ধর্মগুলো থেকে কিভাবে তোমাদের কোশ্চেন দেওয়া হয় এবং সেইগুলোর আনসার কিভাবে করতে হয়। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন, আমাদের চ্যানেলের সাথেই থাকুন।